বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, নিহত প্রভাসী মূল অভিযুক্ত। পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ফেরত আসতে হলো সে একই জায়গা, সূর্যপুরে। বলছি দাদা, এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা কি কোনোভাবে স্পটটা অবধি যায়? হ্যাঁ, আপনার কি এই পাড়ার? এটা গুগল ম্যাপের অনুযায়ী সেই জায়গার ছবি যেখানে ঘটনাটি ঘটে। ঘটনা ঘটে কিনা বলতে পারবো না, কিন্তু যেখান থেকে 11 বছরের ওই মেয়েটির দেহ উদ্ধার হয়েছিল। দাদা, এই রাস্তাটা কি ওইখানে যাচ্ছে স্পটে, ওই যেখানে গুলি মেরেছিল? আচ্ছা, এটা গেলে পাড়ার মধ্যে থেকে যেতে হবে, আর রেল লাইন দিয়ে গেলে সোজা যেতে হবে। প্রভাসের বাড়িতে এই রাস্তাতেই? আচ্ছা, এইদিকে রাস্তাতে গিয়ে সোজা গিয়ে মন্দির পার হয়ে, আমি এই রাস্তাটা ছাড়বো না তো। আর বুধবার দিন কোনো আপনারা গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? দিদি, কোনটা বাড়ি? দিদি, এটা কি প্রভাসের বাড়ি? মা আছেন ওনার? কথা বলতে পারবো না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। আমি জানি আপনাকে সবাই খুব বিরক্ত করছে। খুব বিরক্ত করছে, আমি একদম পাচ্ছি না, আমার এত বিরক্ত করছে আমি একটাও কথা বলবো না। জনবসতি এলাকা এটাই শেষ? এরপরে আপনাদের এই পুরো বাগান? বাগান আছে, যেখানে মার্ডারটা হয়েছে। ওদিকে হেঁটে গিয়ে আমাকে রেল গেটে উঠতে পারবো। তো পুলিশ কি সেদিনকে কোনোভাবে এই রাস্তাটা নিয়েছিল রাত্রেবেলা? ফেরত আসতে হলো সে একই জায়গা, সূর্যপুরে। কারণ অনেক প্রশ্নের উত্তর এখনো অধরা। এনকাউন্টার হলো বুধবার দিন ভোর রাতে। তারপর অনেক মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে। যারা দোষী তারা শাস্তি পাক, সেটা সবাই চায়, এবং কেউ চায় না যে এই পৃথিবীর বুকে আমাদেরকে আমাদের এই সেফ স্পেস কোনো ধর্ষকের সঙ্গে শেয়ার করতে হোক। কিন্তু এই এনকাউন্টার কার হলো? প্রভাস মণ্ডলের। প্রভাস মণ্ডল কোন ব্যক্তি? যিনি প্রথম ধরা পড়েন পুলিশের হাতে, এবং তারপর মানুষের হাতে, তারপর পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, এবং তাকেই ফেরত নিয়ে আসা হয় এই রেলপথে, যে রেলপথ ধরে তাকে নিয়ে যাওয়া হয় বুধবার দিন মধ্যরাতের পর। পুলিশের কথায় রাত্রে 12:45 পর তাকে থানা থেকে নিয়ে বের করা হয়, এবং তারপর তাকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে। আর এই ঘটনাস্থলটি হচ্ছে এই সূর্যপুর স্টেশন থেকে একদম লাগোয়া, যেখান থেকে ঢিলছোড়া দূরত্ব না হলেও এখান থেকে 1 কিলোমিটারের চত্বরের মধ্যেই হচ্ছে ওই ঘটনাস্থল। হ্যাঁ, এটা ফ্যাক্ট। যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা অ্যাবসলিউট একটা নিঃশব্দ এলাকা, নিঝুম একটি এলাকা, যেখানে কোনো জনবসতি নেই, এটি পেয়ারা বাগানের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও যখন তাকে আনা হয় মধ্যরাতের পর রিকনস্ট্রাকশনের জন্য, কি এমন পরিস্থিতি হলো যে তিনি পালাবার চেষ্টা করলেন এবং তাকে আটকাবার জন্য গুলি করা হলো। কারণ যে সকল প্রশ্নগুলো এখন সামনে আসছে তাদের মধ্যে কয়েকটা প্রশ্নকে
ইগনোর করা ডিফিকাল্ট। ফর এক্সাম্পল, প্রভাস মণ্ডল হচ্ছেন সেই মানুষটি যাকে সর্বোপরি সর্বপ্রথম সাধারণ মানুষ সিসিটিভি ফলো করে তাকে পাকড়াও করে। কারণ সিসিটিভি ফুটেজে শনিবার দিন বিকেলবেলা 4:44 নাগাদ শেষবারের জন্য মেয়েটিকে, ওই 11 বছরের নাবালিকাকে দেখা যায় এই প্রভাস মণ্ডলের সাথে, এবং প্রভাস মণ্ডলকে খুঁজে বের করে সাধারণ মানুষ প্রভাস মণ্ডলকে খুঁজে বের করে তারপর তাকে হাতে তুলে দেয় পুলিশের হাতে যাওয়ার পর এই প্রভাস মণ্ডলই বাকিদের নাম বলে, যেমন দিবাকর সর্দার, আনন্দ সর্দার। হ্যাঁ, অনেক তথ্য সামনে আসছে, প্রভাস মণ্ডল নাকি 10,000 টাকার জন্য বাচ্চা মেয়েটিকে বিক্রি করে দিয়েছিল। অনেকে আবার এই প্রশ্ন তুলছে, বারুইপুরের বুকে কোনো নারী পাচারের চক্র কি চলছিল? সে তদন্ত পুলিশই করছে। তাই পুলিশি তদন্ত যখন ওই অ্যাঙ্গেলে হচ্ছে, তখন এই প্রশ্নটা বাঞ্ছনীয় যে প্রভাস মণ্ডল কি অত্যন্ত সিগনিফিকেন্ট একজন মানুষ এই ইনভেস্টিগেশনে, এবং তার চলে যাওয়া, তার মৃত্যু হওয়া ইনভেস্টিগেশনকে কি কোনোভাবে হ্যাম্পার করে? কয়েকটা প্রশ্ন যেমন থেকে যায় যে প্রভাস মণ্ডল সেই ব্যক্তি যাকে সবার প্রথম মানুষ ধরে পুলিশের কাছে দিয়ে দেয় এবং তারপর তিনি অ্যারেস্টেড হয়ে যান, এবং তিনি সেই ব্যক্তি যে বাকিদের নামগুলো বলেছিলেন, অর্থাৎ তার বয়ানের ভিত্তিতেই দিবাকর সর্দার এবং আনন্দ সর্দার অ্যারেস্ট হয়। প্রভাস মণ্ডলের স্টেটমেন্ট পুলিশের কাছে যেটা দেওয়া, সেটা কি আদৌ জাজেদের কাছে বা কোর্টে গ্রহণযোগ্য হবে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে? অর্থাৎ আমরা যা জানি, পুলিশি স্টেশনে বা পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট গণ্য হয় না আদালতে, অর্থাৎ আদালতের কাছে সেই স্টেটমেন্টটি গণ্য হয় যেটা আদালতের কাছে দেওয়া হয়। 164 কোনো স্টেটমেন্ট কি রেকর্ড করা হয়েছে বা জাজের এজলাসে কোনো স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, তার কোনো স্টেটমেন্ট কি ভিডিও রেকর্ডিং ফরম্যাটে রয়েছে যেটা পরবর্তীকালে কোর্টে পেশ করা যায়? কারণ তার স্টেটমেন্টের ভিত্তিতেই দিবাকর সর্দার এবং আনন্দ সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে। ইনভেস্টিগেশন নিজের গতিতে এগোচ্ছে, কেউ ইনভেস্টিগেশনের উপর সন্দেহ প্রকাশ করছে না, কিন্তু পুঁথিগত বুদ্ধিতে যে প্রশ্ন সাধারণ মানুষের মাথায় আসে, যদি একটি 11 বছরের নাবালিকার উপর এরকম পাশবিক অত্যাচার হয় এবং তারপর তার নিথর দেহ অলমোস্ট 12 ঘন্টার মতো জলের মধ্যে পড়ে থাকে, অনেক বিশেষজ্ঞরাই বলছে যে তার শরীরে হওয়া কোনো নির্যাতন, তার ট্রেসেস কিন্তু হয়তো জলে ধুয়ে যেতে পারে। হ্যাঁ, শরীরে অনেক মার্কস পাওয়া গেছে, শরীরে অনেক কামড়ের দাগ, আঘাতের দাগ, এই সমস্ত কিছু পাওয়া গেছে, এবং প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন তাই বলছে যে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছিল। কিন্তু যেহেতু এরকম একটি কেস যেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করে, এরকম একটি কেস যেটা সাধারণত টেস্টিমনি, স্টেটমেন্ট এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করে, সেখানে প্রভাস মণ্ডলের এনকাউন্টার হওয়া, তার সরজমিনে না থাকা, তার কোর্টের সামনে পেশি না হওয়া, সেটা কতটা ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করতে পারে সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়। দেখুন, এনকাউন্টারকে কেউ প্রশ্ন করছে না, কিন্তু এনকাউন্টার যে ঠিক না ভুল সেটা ইনভেস্টিগেট সরকারি করছে, অর্থাৎ সিআইডি করছে। নিয়ম বলে এনএইচআরসি, যে পুলিশ আধিকারিকরা এনকাউন্টার করে তারা কোনোভাবেই এনকাউন্টারের ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত থাকতে পারে না। বারুইপুরের পুলিশের থেকে এই অধিকার নিয়ে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এনকাউন্টারের উপর কোনো সন্দেহ থাকার একটা সম্ভাবনা আছে, তাই সিআইডি ইনভেস্টিগেট করছে সন্দেহকে দূর করবার জন্য। আর সন্দেহ কি? প্রশ্নের অবকাশ। তাই প্রশ্ন করার অবকাশ যদি থাকে, এই প্রশ্নগুলিও বাঞ্ছনীয়, কারণ এখন অবধি পুলিশের থেকে কোনো ইনভেস্টিগেশনের আমরা ডিটেলস কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে পাইনি। যেই বাচ্চা মেয়েটিকে প্রভাস মণ্ডলের সঙ্গে শেষবারের জন্য দেখা গেল, প্রভাস মণ্ডল তাকে নিয়ে কোথায় গেল? যদি বাচ্চা মেয়েটিকে হস্তান্তর করা হয়, প্রভাস মণ্ডল থেকে কে বাচ্চাটিকে নিল? প্রভাস মণ্ডল সেই মুহূর্তে কোথায় ছিল? তার উপর এই কুকীর্তিটা কোথায় করা হয়? সেখান থেকে এত দূর, এই জায়গাটা তো স্টেশন এলাকা, এই দিকটাই দেখুন, এখানে কিন্তু জনবসতি আছে, এই দিকটা পুরো নিঝুম জায়গা, এটা হচ্ছে রেল পার্ক, পুকুর পাড়, এখানে বাগান রয়েছে। তাই ওই জায়গা থেকে ওই বাগান অবধি একটা বাচ্চা মেয়ের দেহকে যদি কেউ নিয়ে আসে, ট্রান্সফার করে, সেখানেও তো একটা সময় লাগবে, এবং সেখানে আপনি কি করে মানুষের নজর এড়াবেন? আর আমরা যেটা দেখতে পেয়েছি, পুকুরের মধ্যে থেকে একটা প্লাস্টিকের মধ্যে বন্ধ ছিল ওই বাচ্চা মেয়েটি।
তো যদি প্লাস্টিকের মধ্যেই বন্ধ করে পুকুরে ফেলা হয়, এটাই কি মেনে নিতে হবে যে প্লাস্টিকের মধ্যে বন্ধ করে প্লাস্টিকের মধ্যে পুরে সে বাচ্চা মেয়েটিকে নিয়ে এসছে? তাই যদি হয়, এটা তো আর বাজারের থলি নয় যে কাউকে আপনি বাজারের থলির মধ্যে পুরে হাত ঝোলাতে ঝোলাতে নিয়ে আসবেন। তাই মানুষের নজর কিভাবে এড়ালো? প্রভাস মণ্ডল কি সেই মুহূর্তে পরিস্থিতির মধ্যে ছিল? প্রভাস মণ্ডলের সাথে আর কে কে ছিল? এবং প্রভাস মণ্ডল যদি দিবাকর সর্দার এবং আনন্দ সর্দার বা বাকিদের নাম যেমন কবির মোল্লার নাম দিয়ে থাকে, তাহলে সেই মানুষগুলোর ভূমিকা নিয়ে কোর্টে কি ইনভেস্টিগেশন কেস এস্টাবলিশিং এর জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে? কারণ বাচ্চা মেয়েটিকে যার সঙ্গে লাশ দেখা গেছে তিনি হচ্ছেন প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল বাকিদের নাম বলেছেন, আর সেই প্রভাস মণ্ডলই কিন্তু এনকাউন্টারে মারা গেছে। কেউ ইনভেস্টিগেশনকে সন্দেহ করছে না, কেউ এনকাউন্টারকে প্রশ্ন করছে না, কেউ বলছে না যে মানুষ এতে না খুশি। কিন্তু সর্বোপরি সত্য এবং একটা এনকাউন্টার কোনোদিন মানুষের সত্যের চাহিদাকে মেটাতে পারে না। অটোপসি রিপোর্ট বলছে যে এই প্রভাস মণ্ডলের পিছন দিকে গুলি লেগেছিল, একটা এখানে একটা এখানে। যদি পিছন থেকে গুলি লাগে এবং সে গুলি নাকি খুব কাছ থেকে মারা হয়েছিল, যদি দূর থেকে গুলি মারে, আমি ক্যামেরা যদি এখানে দাঁড় করাই, আমি যদি এগিয়ে যাই, যদি এই ডিস্টেন্স থেকে গুলি মারা হয়, তখন গুলি নিজের বেগে গতিতে আসবে, গতিতে এসে গতি হারাবার জন্য যখন ফাইনালি ওটা বডির মধ্যে পড়বে, বডির মধ্যে ঢুকবে, তখন অনেক বিশেষজ্ঞরা বলছে যে ধরনের আঘাত হওয়া উচিত, অর্থাৎ অনেক বড় আঘাত হয়ে বেরোবার উচিত, সেরকম নাকি অটোপসি রিপোর্ট ইন্ডিকেট করছে না প্রভাস মণ্ডলের শরীরের স্টাডি। প্রভাস মণ্ডলের শরীরের স্টাডি অটোপসিতে যেটা বলছে, দুটো গুলি নাকি একটা রিবকেজ এবং এই দিক থেকে গেছে, এবং যেহেতু খুব নিখুঁতভাবে শার্পলি বেরিয়ে গেছে, অর্থাৎ সেটা তখনই সম্ভব যখন খুব কাছ থেকে আপনাকে গুলি চালানো হয়। দেখুন, আমি পুলিশ নই, গুলি চালাবার অভিজ্ঞতা আমার নেই, আমি ফরেন্সিক এক্সপার্ট নই, কিন্তু আমরা সবাই আমাদের নিজেদের উইজডম, যেটা নির্ভর করে শিক্ষা এবং পরিস্থিতি অ্যাসেসমেন্টের উপরে, সেটা স্টাডি করে যেটা আমরা বুঝি, এবং যেটা অটোপসি রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছে যে ক্লোজ রেঞ্জে গুলিটা হয়েছিল, তাই গুলিটা নিখুঁতভাবে তার শরীর থেকে বেরিয়ে গেছে। আবারও বলছি, কেউ এনকাউন্টারকে প্রশ্ন করছে না, কেউ পুলিশের তথ্যকে প্রশ্ন করছে না। প্রভাস মণ্ডল কিভাবে পালাতে চেষ্টা করলো, কতজন পুলিশ ওখানে ছিলেন, অতগুলো পুলিশের মধ্যে প্রভাস মণ্ডল একা নিজেকে সুপারম্যান কি করে মনে করে নিল, কিভাবে সে ভেবে নিল যে পুলিশের চোখে ধুলো দিয়ে সে বেরিয়ে যাবে আর তিনি বেঁচে বেরিয়ে যাবে, এই প্রশ্নগুলো তো ন্যায্য প্রশ্ন। আবারও বলছি, কেউ পুলিশের রোলকে নিয়ে, ভূমিকা নিয়ে প্রশ্ন করছে না। আমরা সবাই পুলিশকে বিশ্বাস করি, কেসের ইনভেস্টিগেশন সঠিক জায়গায় যাচ্ছে, এমনই আমাদের আশা, এমনই সবার ভরসা। কিন্তু আমরা চলতে যেই জায়গাটা আসলাম, এই দেখুন, এইখান থেকেই নেমে আপনাকে যেতে হবে ওই খালপাড় তো নয়, পুকুর পাড়ে। আর এখান থেকে পুকুর পাড় অবধি যাওয়ার জন্য ওই কাদা পেরিয়ে আপনাকে যেতে নাই করে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। Come, Ronnie. Come. এইভাবে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই, আপনি কিছুতেই বাইপাস করতে পারবেন না। This is the only way out, and you cannot bypass the shallow muddy roads. It's very, very slippery, and I find it very tough balancing it out. And if you slip, you go straight into the water. All right.
এখানে বডিটা ছিল। ওইখানে তোমরা দেখেছিলে? ছিলে এখানে? কোন জায়গাটা ফেলেছিল প্লাস্টিকটা? এখানটায়। আপনি যদি বাঁদিকে একবার দেখেন ওইদিকে, ওটা হচ্ছে স্টেশন চত্বর। ওই স্টেশন চত্বরের মধ্যে, ওই স্টেশন চত্বর থেকে এটার ডিস্টেন্স হচ্ছে নাই করে ধরুন 100 মিটার। তাই এই ডিস্টেন্স আর এখান থেকে যদি আমি আরও 200 মিটার ধরে নিলাম, অর্থাৎ 300 মিটার। আমি 300 মিটার থেকে যদি একটা রেডিয়াস ক্যালকুলেট করি, মধ্যরাত্রে একটা চকলেট বোম ফাটলেও তো আওয়াজ হবে, রাইট? তো এই 300 মিটার রেডিয়াসে একটা নয়, দুটো গুলি চলল পুলিশের তরফ থেকে। পুলিশের গুলি চলল প্রভাস মণ্ডলের গুলি চালানোর পর। কারণ পুলিশের বক্তব্য কি, পুলিশই রিভলভার ছিনিয়ে নিয়ে তারপর পুলিশের কাছে গুলি চালানো হয়। পুলিশের দিকে যখন গুলি চালানো হয় তখন রিটালিয়েটরি ফায়ারিংয়ে প্রভাস মণ্ডলকে গুলি করা হয়েছে, মেনে নিলাম। অর্থাৎ 2 + 1 3, 3টে গুলি চলেছে সেই রাত্রে। 3টে গুলি কি সাধারণ মানুষ শুনতে পেরেছে? জিজ্ঞাসা এটাই যে 3টে গুলি চললো, আওয়াজটা কে শুনতে পেল, রাইট? এবং তারপর পিঠের যেখানে গুলিগুলো লেগেছে সেই গুলিগুলো কতটা রেঞ্জে করা হয়েছে, কোন পরিস্থিতিতে করা হয়েছে, পুলিশের থেকে অনেকেই প্রেস কনফারেন্স এটা এক্সপেক্ট করেছিল, এখন অবধি সেটা জানা যায়নি। কারণ প্রভাস মণ্ডলকে দেখা গেছে বাচ্চা মেয়েটির সঙ্গে সিসিটিভিতে। প্রভাস মণ্ডলের উপর কারোর সহানুভূতি নেই, কারোর সহানুভূতি নেই। প্রভাস মণ্ডলকে সবাই ধরেই নিয়েছে যে তিনি এটার সঙ্গে যুক্ত, অ্যাবসলিউটলি। কিন্তু রুল অফ ল ইজ সুপ্রিম, ল ইজ ওয়ান, এবং আইন আইনের মতে চলে, আইন আইনের মতে চলে। আমরা দেখেছি আগে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের আগের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টে রয়েছে মূর্তিটা, যার চোখের মধ্যে কালো পট্টি লাগানো থাকে, হাতের মধ্যে একটা তারাজু থাকে, তার চোখ থেকে কালো পট্টিটা নাকি খুলে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ল বলে, ল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়মে চলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাই আপনি মনে করতে পারেন সে দোষী, কিন্তু আপনি দোষী মনে করলেও আপনাকে কোর্টের সামনে প্রমাণ করতে হবে তিনি দোষী। আর কোর্টের সামনে আপনাকে তথ্য দিয়ে প্রমাণ করতে হবে তিনি দোষী। আর তথ্য এরকম একটি কেসে অনেক সময় নির্ভর করে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর, অনেক সময় নির্ভর করে টেস্টিমনির উপর, অনেক সময় নির্ভর করে স্টেটমেন্টের উপর, অনেক সময় নির্ভর করে আনুষঙ্গিক আর এভিডেন্স কি পাওয়া যায়, আই উইটনেসের অ্যাকাউন্টের উপর। কিন্তু এমন একটি জায়গায় যেখানে ক্রাইমটি হয়েছে তার কোনো সিসিটিভি কাভারেজ নেই, কোনো সিসিটিভি জুরিসডিকশনের মধ্যেই নেই। অর্থাৎ আপনার কাছে ভিজুয়াল এভিডেন্স কিন্তু ওই দুটো টুকরো ভিজুয়াল, যেটা আমরা মিডিয়াতেও দেখেছি, ওটা ছাড়া প্রভাস মণ্ডলকে ডিরেক্টলি লিঙ্ক করবার মতো আর কোনো ভিডিও আপনাদের কাছে নেই, কারোর কাছে নেই। এরপর প্রভাস মণ্ডল যাদের নাম বলল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লা, এদের ভূমিকা কিন্তু স্পষ্ট হয় সর্বপ্রথম এই প্রভাস মণ্ডলের স্টেটমেন্ট থেকে। আর সেই স্টেটমেন্টটা প্রভাস মণ্ডল দিয়েছে কোথায়? পুলিশ কাস্টাডিতে। পুলিশ কাস্টাডিতে দেওয়া স্টেটমেন্ট কিন্তু কোর্টে গণ্য হয় না, রাইট? আনলেস ওটা রেকর্ডেড হয়েছে আন্ডার 164 বা ম্যাজিস্ট্রেটের সামনে, বা তার ভিডিও রেকর্ডিং কিছু করা রয়েছে। তাই প্রভাস মণ্ডলের এনকাউন্টার কি কোনোভাবে কেসটাকে জটিল করে দিতে পারে? সেই জায়গায় কিছু প্রশ্ন থেকে যায়। গুলি হলো এখানে পায়ের হাঁটুর তলায় কেন নয়? এবং যখন নিয়ে আসা হয়েছিল এই জায়গায়, তখন প্রভাস মণ্ডলকে সেফ রাখবার জন্য, মনে রাখতে হবে উনি কিন্তু পুলিশ কাস্টাডিতে আছেন, তাই প্রভাস মণ্ডল সেফ রাখার জন্য তার দায়িত্বে কর্মরত পুলিশ যারা ছিলেন তাদের ভূমিকা কেমন ছিল, কি ছিল, সেটা নিয়ে নিশ্চয়ই সিআইডি ইনভেস্টিগেট করছে। আর ইনভেস্টিগেটই এই জন্য করছে কারণ সন্দেহের হয়তো কিছু অবকাশ আছে। যদি সন্দেহের অবকাশ না থাকে, ইনভেস্টিগেশন সেটা সরাবে। প্রশ্ন করাটা বাঞ্ছনীয়। আমরা এই জায়গা থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব তারা সে রাত্রে কি দেখেছিল, আদেও কিছু দেখেছিল, কিছু শুনেছিল, আদেও কিছু শুনেছিল, না কিছুই শুনতে পায়নি। বলছি দাদা, এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা কি কোনোভাবে স্পটটা অবধি যায়? হ্যাঁ, আপনারা কি এই পাড়ার? এদিকে কোনো রাস্তা ঢুকছে না?
দাদা এই রাস্তাটা কি ওইখানে যাচ্ছে স্পটে, ওই যেখানে গুলি মেরেছিল? এটা গেলে পাড়ার মধ্যে থেকে যেতে হবে, আর রেল লাইন দিয়ে গেলে সোজা যেতে হবে। রেল লাইন গিয়ে এখানে পাড়া আছে? হ্যাঁ, এখানে ভিতরে পাড়া আছে। আপনাদের কি এখানেই? হ্যাঁ, আমাদের সামনে। এই বুধবার দিন আর গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন আপনারা? না, ওটা ঠিক বলতে পারবো না। মা নমস্কার, আমি একজন সাংবাদিক। বলছি এই ঘটনাটা ঘটেছিল ওইখানটায় না যেখানে মেরেছে ওই যে বাচ্চা মেয়েটাকে? তো এটা এই রাস্তা দিয়ে যেতে হয় তো, কতটা দূরে এখান থেকে? হ্যাঁ, প্রভাসের বাড়িতে এই রাস্তাতেই? আচ্ছা, আর এইদিকে রাস্তাতে গিয়ে সোজা গিয়ে মন্দির পার হয়ে, আমি এই রাস্তাটা ছাড়বো না তো। আর বুধবার দিন কোনো আপনারা গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? গুলির আওয়াজ শুনতে পান? রাত্রেবেলা কটায় ঘুমিয়েছেন আপনারা? নমস্কার বাবা। প্রবাসের বাড়িটা কোন দিকে? এই যে নাকি মানে এদিকেই? কতটা ভিতরে? আচ্ছা, বুধবার দিন আপনারা কোনো গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, দিদি কোনটা বাড়ি? দিদি এটা কি প্রভাসের বাড়ি? মা আছেন ওনার? কথা বলতে পারবো না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। কথা বলতে হবে না মা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি জানি আপনাকে সবাই খুব বিরক্ত করছে। খুব বিরক্ত করছে, আমি একদম পাচ্ছি না, আমার এত বিরক্ত করছে আমি একটাও কথা বলবো না। না, বলতে হবে না মা, শুধু আমাকে এটুকুন বলুন, বুধবার দিন কোনো গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, বুধবার দিন কোনো গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? আমি ওসব কিচ্ছু বলতে পারবো না, আমি দেখো অসুস্থ, হ্যাঁ, আমি হচ্ছে কি আমার মাথা যন্ত্রণা করছে, এখন আমি একটা ওষুধ খেয়েছি এখন। আচ্ছা আর গুলির আওয়াজ টাওয়াজ কখন হয়েছে আমি এসব বলতে পারবো না। আচ্ছা মা, ঠিক আছে, আপনি বিশ্রাম করুন। এটা প্রভাস মণ্ডলের বাড়ি। ওনার মা কথা বলতে চান না, উনি অলরেডি স্টেটমেন্টটাকে দিয়েছেন, বিরক্ত বোধ করছেন। অনেকে এই চত্বর থেকে ওনাকে আলাদা করার চেষ্টা করেছে, যেটা হয় সাধারণত, কিন্তু ওনার তো কোনো দোষ নেই, উনি তো মা, তাই সেই জায়গায় একটা বিরক্তিবোধ আছে। উনি বললেন উনি ওষুধ খেয়েছেন, তাই ওনাকে ফার্দার বিরক্ত করবার মানসিকতা আমাদের নেই। এটা ওনার বাড়ি। দাদা রাস্তাটা কোথায় শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে এখানেই রাস্তা শেষ? হ্যাঁ, তো রেল লাইন দিয়ে উঠে ওই দিক দিয়ে যেমন সবাই নেমে যাচ্ছে, কিন্তু জনবসতি এলাকা এটাই শেষ। এরপরে আপনাদের এই পুরো বাগান? বাগান আছে, যেখানে মারাটা হয়েছে। ওদিকে গিয়ে আমার রেল গেট উঠতে পারবো না। তো পুলিশ কি সেদিনকে কোনোভাবে এই রাস্তাটা নিয়েছিল রাত্রেবেলা? সেটা আমরা জানি না। এটাই আপনাদের শেষ বাড়ি? এরপর আর তো কিছু নেই, পুরো বাগান? একটু ওই দিকটাই যাচ্ছি মা, এই তো এখানটা পুরো শেষ। বসতি অঞ্চলের শেষ সীমানা হচ্ছে এটা, এরপর জল, ওই দেখুন ওইদিকে হচ্ছে রেলপার। এতটাই ঘন জঙ্গল যে আপনি এখান থেকে ওই রেলপার দেখতে পাবেন না, রেলের লাইন দেখতে পাবেন না, কিন্তু মানুষের জনবসতির শেষ সীমা হচ্ছে এখানে। তাই যেখানে বডিটি পাওয়া গেছিল বাচ্চা মেয়েটির, সেটা এখান থেকে অনেকটা দূরে, এবং যেখানে প্রভাস মণ্ডলের দেহ উদ্ধার হয়, যেখানে উনি গুলিবিদ্ধ হন, সেটা একই জায়গায়, প্লেস অফ ক্রাইমে, সেটাও কিন্তু এখান থেকে অনেকটা দূরে। এই রাস্তা দিয়ে তো পুলিশ যায়নি না সেদিনকে? হ্যাঁ, আপনাদের এই বাড়ির পিছন থেকে গেছে প্রভাসকে নিয়ে?
যা বলতে ওটা বলতে পারবো না, রাতে নিয়ে গেছে তো ওটা বলতে পারবো না। সেটা কিন্তু পুলিশ কখন নিয়ে গেছে ওকে সেটা বলতে পারবো না, কিন্তু সকাল সারাদিন পুলিশ গিয়েছে, আপনার হচ্ছে রিপোর্টার গিয়েছে, পিছন থেকেই গিয়েছে, মানে এই দিক দিয়ে না ওই রেল পারের ওইটা দিয়ে দিয়েও গিয়েছে, আবার আমাদের ঘরের পিছন দিয়েও গিয়েছে। তো মঙ্গলবার দিন রাত্রে পুলিশের মুভমেন্টের কোনো আওয়াজ শুনতে না পেয়েছিল? কিছু শুনতে পাইনি স্যার, আমাদের ঘরে পাখা চলে তো, সব লাইট ফাইট মানে অফ করা, লাইট জানালা দরজা দেওয়া, পাখা চলছিল তো, কিছুই শুনতে পাইনি, আমরা কিছুই জানি না, সকালবেলা উঠে শুনছি এরকম, গুলির আওয়াজ? কিছুই শুনতে পাইনি। আমরা উঠে এসেছি কারোর বাড়ির ছাদে, কারণ এটাই শেষ বাড়ি। এরপর এদিকে জলাজমি, আর ওটা হচ্ছে সেই বাগান যেখানে বাচ্চা মেয়েটির দেহ ফেলে যায়, এবং সেই একই জায়গায় প্রভাস মণ্ডলের এনকাউন্টারটিও হয় বুধবার দিন মধ্যরাতের পরে ভোরের আগে। এটা যদি শেষ সীমা হয়, এই বাড়িটাই হচ্ছে শেষ বাড়ি, এবং এই বাড়িগুলোই হচ্ছে লাইন ধরে শেষ বাড়ি যেখানে জনবসতি এলাকা শেষ হয়ে যায়। একটা বাড়ি দুটো বাড়ি কিন্তু নয়, এইখানটায় আপনি যদি দেখেন অনেকগুলো বাড়ি আছে। অদ্ভুত বিষয়, কোনো বাড়ির থেকেও একটাও অফার্মেশন আমরা পেলাম না যে তারা মঙ্গলবার দিন মধ্যরাতের পরে, মাঝরাতে, বুধবার দিন ভোরবেলায় কখনো তারা গুলির আওয়াজ শুনতে পেয়েছে। আবারও বলছি, একটা নয়, দুটো নয়, তিনটে গুলি চলেছে। যেমন নিস্তব্ধ এই গোটা জায়গা, সেই নিস্তব্ধতা ইজিলি এস্টাবলিশ করা যায়। দেখুন, আমার কথার সাথে ওই ট্রেনটি যাচ্ছে, ট্রেনের আওয়াজ আপনি স্পষ্ট শুনতে পাবেন, কারণ এখানে কোনো হাই রাইজ বিল্ডিং নেই, বড় বড় ইমারত নেই, খোলা একটা বাগান আর কিছু জনবসতি। সায়েন্স বলে, ফিজিক্স বলে, যে শব্দ খালি জায়গায় হাওয়ায় বেশি দ্রুততার সঙ্গে ট্রাভেল করে, তাহলে কেন কোনো মানুষ গুলির আওয়াজ শুনতে পেল না? হয়তো হতে পারে মধ্যরাতের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, তাই তারা কিছু শুনতে পারেনি। হয়তো বাড়ির ভিতরে ফ্যানের আওয়াজ চলছিল, তাই তারা শুনতে পায়নি। কিন্তু এটাও প্রশ্ন থেকে যায়, যদি ফ্যানের আওয়াজও চলে তাহলে কি বাইরে থেকে ট্রেনের শব্দ আসে না? যদি ফ্যানের আওয়াজ চলে তাহলে কি বাইরে ওই দিওয়ালির সময় চকলেট বোম পড়লে বা কালি ফোটকা পড়লে তার আওয়াজ ভিতরে আসে না? এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, বাইরে কিছু মহিলারা কথা বলছেন, তাদের আওয়াজ কি আমার অবধি এসে পৌঁছচ্ছে না? আমি তো উপরে রয়েছি, তারা নিচে রয়েছেন। তাই শব্দ নিজের মতো করে ট্রাভেল করে, আওয়াজ নিজের মতো করে ট্রাভেল করে। কি করে তিনটে গুলির আওয়াজ কোনো জনবসতি এলাকাতেই পৌঁছলো না, সে জায়গায় একটু ধোঁয়াশা থেকে যায়। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে, তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে বারুইপুর থেকে তমাল সাহা, নিউজ দ্য ট্রুথ, এনটিডি বাংলার জন্য।